যে আগ্রাসন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যে বাংলাদেশ আসলে স্বাধীন হয়নি, ভারতের অধীনে ছিল। ভারত বাংলাদেশের বর্তমান অবস্থায় অনেকে চিন্তা ভাবনা করছে যে কিছু দিনের মধ্যে হয়তো বা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। আসলে কি এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, আসলে কি এরকম পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব কিনা, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা সেটা লক্ষ্য করলে দেখা যায় 1971 সালের যে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে, এই যুদ্ধে ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল, যার ফলে 1971-এর যুদ্ধ অনেকটা কম সময়ের মধ্যে শেষ করতে আমরা সম্ভব হয়েছিল। কিন্তু ভারতের যে দাবি বর্তমানে যে 1971-এর যুদ্ধে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ কোনোভাবে সফল হতো না, আসলে এটা পুরোপুরি মিথ্যা। কারণ ভারতের সহযোগিতা ছাড়াই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যুদ্ধের দিকে অগ্রসর হয়েছিল। পরবর্তীতে যদি ভারতের অবস্থান যদি আমরা লক্ষ্য করি, 1971-এর যুদ্ধের পর থেকে বাংলাদেশের বিপুল পরিমাণের লুটতরাজ এই ভারতের সেনাবাহিনী চালিয়ে গিয়েছে। 1971-এর যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 থেকেই কিন্তু ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছিল। এবং শুধু তাই নয়, ভারতের যে সেনাবাহিনী ছিল তাদের দ্বারা বাংলাদেশ থেকে লুটতরাজ হওয়ার কথা বিভিন্ন পত্রিকা, গণমাধ্যম এবং কি অন্যান্য যারা যুদ্ধের সাথে জড়িত ছিল তারাও কিন্তু এই দাবি করেছিল। এর মধ্যে অন্যতম একটি দাবি ছিল মেজর জলিগের। এই বিষয়ে আমি আগেও 1972 থেকে 75-এর শেখ মুজিবুরের যে বাংলাদেশ সেখানেও ব্যাখ্যা করেছি। শেখ মুজিবুর রহমানও কিন্তু পরবর্তী সময়ে ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক তিনি নষ্ট না করে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম যে কান্ট্রি ছিল, আশেপাশে যে সকল দেশ ছিল তাদের সাথে সম্পর্ক আরো জোরদার করার জন্য তিনি আগ্রহী ছিলেন। যার কারণে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সাথে আলাপ আলোচনা করে তখন তিনি মুসলিম দেশগুলোর যে সম্মেলন সেখানে তিনি যোগ দিয়েছিলেন, যা নিয়ে তৎকালীন যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি কিন্তু যথেষ্ট নারাজ ছিলেন। 1975-এ শেখ মুজিবুর রহমানের হত্যার পর 1975-এর পরবর্তী যে সরকার গঠন করা হয় খন্দকার মোশতাক সরকার, তিনি কিন্তু ভারত বিরোধী সরকার হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে জেনারেল জিয়া যখন ক্ষমতায় যায় তখন কিন্তু তিনি তার ভারত বিরোধী অবস্থান ধরে রেখেছিলেন, যার কারণে ভারতের আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোকে নিয়ে তিনি সার্ক গঠন করেন। যদিও ভারত এই সার্কের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তবুও ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই সার্ক গঠিত করা হয়েছে। বেগম জিয়ার শাসনামল সেখানেও যদি আমরা লক্ষ্য করি, বেগম জিয়াও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন নির্বাচন করছিলেন প্রথমের দিকে, তখন কিন্তু তিনি সরাসরি তার নির্বাচনের প্রচারণায় বলতেন যে আমাদের হাতে আছে মুক্তি আর হাসিনার হাতে আছে ভারতের গোলামি। সুতরাং ভারত বিরোধী বাংলাদেশের মানুষের যে মানসিকতা তা কিন্তু আজকের অনেক পুরনো এবং এর পিছনে কিছু কারণও রয়েছে। 1972-এর পর বাংলাদেশের মানুষের যখন অবস্থা খারাপ, যুদ্ধ বিধ্বস্ত এবং চারদিকে থেকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তখন ভারতের যারা বাণিজ্য করার জন্য বাংলাদেশে এসেছিল তারা কিন্তু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে চোরা কারবারি করে অর্থ লুটপাট করে নিয়ে গিয়েছিল। ভারতের সেনাবাহিনীরা 1000 কোটি টাকার জিনিসপত্র বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল, এগুলো ইতিহাস। অন্যদিকে পরবর্তীতে যদি দেখি, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সবসময় ভারত অবস্থান নিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষকে যেভাবে হত্যা করেছে সেই কারণে কিন্তু অন্যান্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, কিন্তু ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। পরবর্তীতে ভারতের মদতে বাংলাদেশে হিন্দুদের যে আন্দোলন তা তৈরি হয়, ভারতের মিডিয়াগুলোতে এটা ব্যাপক হারে প্রচার করা হয়। যদি কোথাও কোনো আক্রমণ হয়ে থাকে তার সংখ্যাই ছিল খুবই কম, কিন্তু ভারতের মিডিয়াগুলোতে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হয় এবং কি ভারতে যে আক্রমণ হয়েছে সেগুলোকে বাংলাদেশের বলে চালিয়ে দেয়। অন্যদিকে ভারতের অবস্থা যদি আমরা দেখি, ভারতে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা তৈরি হয়েছে তা নিয়ে কারা বেশি এই বিষয়ে আলোচনা করছে বা প্রচারণা করছে, নিশ্চিতভাবে এখানে বিজেপি সরকারকে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়। বিজেপির অবস্থান যদি ভারতের মধ্যে দেখি, ভারতে বিজেপির ক্ষমতায় আসা কেন্দ্রবিন্দুই ছিল কিন্তু হিন্দুত্ববাদী। তারা হিন্দুদের সেন্টিমেন্টকে পুঁজি করে সাধারণ যা সংখ্যালঘু অর্থাৎ ভারতের সংখ্যালঘু হলো মুসলমানরা, তাদেরকে জিম্মি করে তারা রাজনীতি করেছে। নরেন্দ্র মোদী, বিজেপি, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী এই কয়েকজন মানুষের দিকে যদি আমরা লক্ষ্য করি, নরেন্দ্র মোদী কিন্তু নিজের ভোট ব্যাংক তৈরি করেছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে এবং তাদের যে প্রতিশ্রুতি ছিল তা ছিল বাবরি মসজিদ তারা ভেঙে ওইখানে তারা মন্দির তৈরি করবে, সে প্রতিশ্রুতি তারা দিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছে। বর্তমান অবস্থা যদি আমরা দেখি, पीली वाली मस्जिद लखनऊ उत्तर प्रदेश में
कुव्वत उल इस्लाम मॉस्क कुतुब मीनार में नेशनल केस है, इसकी सुनवाई दिसंबर 12 को आ रही है। अब आप सुनवाई के डेट भी सुनते रहिएगा, इसमें भी क्रोनोलॉजी है। ज्ञानवापी मॉस्क वाराणसी उत्तर प्रदेश में, कमाल मौला मॉस्क भोजशाला कॉम्प्लेक्स मध्य प्रदेश में, भोजशाला मैटर को भी दिसंबर 20 में सुप्रीम कोर्ट के सामने इसकी भी सुनवाई है। अटाला मस्जिद जौनपुर उत्तर प्रदेश, शाही ईदगाह मस्जिद मथुरा में, इसकी भी सुनवाई दिसंबर 9 को है। और अब फाइनली आ जाते हैं जामा मस्जिद एंड दरगाह ऑफ शेख सलीम चिश्ती एट फतेहपुर सीकरी, अजमेर शरीफ दरगाह, जिसकी हियरिंग ডিসেম্বর 20 को। ভারতে অন্যান্য যে মসজিদগুলো আছে প্রসিদ্ধ, সেগুলোর বিরুদ্ধে হিন্দু সৈনিক বা শিবসেনা যারা রয়েছে তারা কিন্তু একের পর এক এইসব বিষয়ে তাদের প্রপাগান্ডা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং এই ডিসেম্বরে কিন্তু অনেকগুলো মসজিদের বিষয়ে রায় দেওয়া হবে, যেখানে মসজিদ তৈরির আগে ওইখানে মন্দির ছিল কিনা সেই বিষয়ে পর্যবেক্ষণ করে কোর্ট রায় দিবে। যদি মন্দির থেকে থাকে সেই সব স্থানগুলো ভেঙে, মসজিদগুলো ভেঙে সেখানে আবার পুনরায় মন্দির করা হবে। এই হলো ভারতের বিজেপির অবস্থা। তারা কিন্তু সাধারণ মানুষের থেকে ভোট নেয়, শুধু একটা কথা বলবে, मंदिर यहीं बनेगा। শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অনেকগুলো নির্বাচন করেছে, কিন্তু কোনো নির্বাচনে সে জয়ী হতে পারে। এখন তার কাছে সুযোগ এসেছে, সে এইটাকে কেন্দ্র করে মানুষের সেন্টিমেন্টকে কেন্দ্র করে নিজের জন্য ভোট ব্যাংক তৈরি করতে চাচ্ছে। এবার আসা যাক মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যারাই আছে কংগ্রেসের, তাদের মন্তব্যের বিষয়। সাধারণ একটা বিষয়, ভোট এখানে একটা বড় ইস্যু। তাদের রাজনীতির ক্ষেত্রে এখানে ভোট একটা বড় ইস্যু, যেখানে অন্যান্য দলগুলো একদিকে কথা বলছে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, স্রোতের বিপরীতে যদি কথা বলতে যায় তাদের অনেক ভোট হাতছাড়া হয়ে যাবে। এজন্য তারা কিন্তু অনেকটা নীরব ভূমিকায় থাকার চেষ্টা করছে এবং যতটুকু না বললেই নয় ঠিক ততটাই বলছে। এবার আসা যাক মেইন পয়েন্ট, যেটা ছিল যে আসলে কি যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে কি না, বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের কি অবস্থা হবে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ ভারত দখল করে নিবে এরকম একটা পরিকল্পনা ছিল, এই দাবি করে জুলফিকার আলী ভুট্টো। এবং তিনি তা বিভিন্ন জায়গায় প্রচারণা করছিল যে বাংলাদেশ আসলে স্বাধীন হয়নি, ভারতের অধীনে ছিল, যার কারণে ভারত বাংলাদেশের উপর তাদের যে আগ্রাসনী ভূমিকা তা পালন করতে পারেনি, যতটা তারা চেয়েছিল ঠিক ততটা। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যখন এই বিষয়টা বুঝতে পারে, তখন তিনি কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলোর যে জোট সেখানে তিনি বাংলাদেশকে যুক্ত করে, যার ফলে আমাদের ইসলামিক রাষ্ট্রগুলোর যে একটা ব্যাকআপ তা তৈরি হয়ে যায়। এবং তখন থেকেই তিনি কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক তা উন্নয়নের জন্য জোর দাবি করেন এবং জোরালো ভূমিকাও রাখা শুরু করেন। এখন যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে অবস্থা রয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অবশ্যই একটি বড় রাষ্ট্র এবং জোরালো অবস্থানে রয়েছে। তার বড়ইবাড়ির যুদ্ধ, যেটা বাংলাদেশের ইতিহাসে এবং ভারতের ইতিহাসের জন্য একটা বড় ভূমিকা পালন করেছে। বড়ইবাড়ির যুদ্ধতে বাংলাদেশি বিজিবির তৎকালীন বিডিআরের হাতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীদের পরাজয়, বাংলাদেশের সেমি মিলিটারির কাছে ভারতের মিলিটারি পরাজিত হয়েছিল। এবং বর্তমান অবস্থা যদি আমরা লক্ষ্য করি, ভারত বাংলাদেশের কাছে কোনো ল্যান্ড এখনো দাবি করেনি যে এই অংশটুকু বাংলাদেশের, তারা দাবিদার। সুতরাং তারা বাংলাদেশে এই মর্মে কোনো যুদ্ধ চালাতে পারবে না। তারপরও যদি এইরকম ধরনের কোনো আক্রমণ হয়, সেখানে অবশ্যই ভারতের নৃশংসতা এবং ভারতের যে আগ্রাসনী ভূমিকা তার বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের যে সকল এলাই রাষ্ট্র রয়েছে, অন্যান্য রাষ্ট্রগুলো, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সবাই এর বিরুদ্ধে একসাথে অবস্থান নেবে। এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র হলো চায়না, যারা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য বিপুল পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে। তারা অবশ্যই বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে পাশে থাকার জন্য, এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন।